স্যার কেমন আছেন? আছি আর কি, আমি তো কোনো বুঝেছি। কেন স্যার সামনে কত ঈদ গেল, ভালো থাকার তো কথা স্যার। ঈদের সঙ্গে তো আর ভালো থাকার ব্যাপার নাই, এমনি আর কি আছে, চলছে সবটা অফ করে দিছে রে। আলহামদুলিল্লাহ। অফ করে আছে। কালকে ভিসি যোগ দিছে, নতুন ভিসি। কথা কওয়া চলে, তোমার কথা কইলো না। বলুন আজকে কি পড়বেন? এই স্বপ্না কি অবস্থা? আমার প্রথম আসসালামু আলাইকুম স্যার। আসলাম, ভালো আছেন? হ্যাঁ স্যার, কেমন আছেন? আছি আর কি মোটামুটি চলছে। তারপরে রানী মুখার্জি বলেন, কেমন আছেন? রানী মুখার্জি, পূজা মুখার্জি শালা। স্যার আসসালামু আলাইকুম। আসলাম। জি স্যার, ভালো। স্যার আপনি কেমন আছেন? অর্ধেক অর্ধেক। স্যার অর্ধেক অর্ধেক কিভাবে ভালো? ওই আর কি, অর্ধেক ভালো অর্ধেক খারাপ, এই জন্য বললাম যে স্যার অর্ধেক ঈদ অর্ধেক। মনে হয় অর্ধেক অর্ধেক দিন ভালো আর অর্ধেক দিন খারাপ গেল এর জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আর কি অর্ধেক অর্ধেক। সব চাললি। আমাদের ওই বড় পণ্ডিত আসেনি কেন? স্যার জানি না তো। রফিকুলের প্রিয় বন্ধু সরোয়ার। আচ্ছা, এখন বলুন। তারপরে ওই যে আমাদের আর একজন কে ছিল বড় ভাই, ফজলুর রহমান স্যার। ফজলুর ফজলুর রহমান রহমান ভাই। ফজলুর রহমান পটল, পটল নেতা স্যার, নেতা স্যার। তাকেও পাওয়া যাচ্ছে না। স্যার নাটোরের নেতা ছিল স্যার ফজলুর রহমান পটল। ওর বেটি এখন হচ্ছে পুতুল ফারজানা, ফারজানা শামিন পুতুল। দেখো বরিশালের আপা জয়েন করছে। তানিয়ার বাড়ি বরিশাল না? না ওর বাড়ি বলছেন না। না স্যার, আমার বাসা গাজীপুর। ও, আপনার বাসা গাজী। ফজলুর রহমান পটল আমার যেটা শালাই শালা কথা বলছে। এই কথা তাহলে তো শুনবে না কথা। কাছে। নাটোর 1 থেকে 4 স্যার বছর। গাজীপুর কাপাসিয়া। হ্যাঁ বেটি ফারজানা শামিন পুতুল এই যেটা আমার এমপিএস এবার অনেক দেখছো, স্টুডেন্ট আছে, ব্যারিস্টার মাগির টাকা এলো। চেনা জানা অনেকেই আছে, কিন্তু মুশকিল হয়েছে যে কোথাও যাওয়া হয়নি, এবার হচ্ছে যা সুযোগ হয় না, আছে এইভাবে। তারপরে রবিকুল, জি স্যার। তুমি পড়াও আজকে, হ্যাঁ? স্যার আজ তুমি পড়াও। আমি করাবো স্যার। হ্যাঁ, পড়াও। না পড়াও। স্যার, আপনি করাবেন। না, তাহলে রানী মুখার্জি আছে, তানিয়া আফরিন আছে, স্বপ্না আছে, ওরা পড়া। কি পড়াশোনা তো জানি না আমি। না স্যার, আপনি পড়ান, আপনার পড়ানো শুনতে ভালো লাগে। কি পড়াবো পড়া? আজকে 71-এর দিনগুলি পড়ি। জি স্যার। 71-এর দিনগুলির উপরে আলোচনাও আছে,
দেয়া যাবে। এখন আগে আগে যদি বলেন স্যার একটু দিয়ে দেন, দিয়ে দেবো, আগে দিয়ে দেবো। আগে দিলে একটু সুবিধা হয় কি, ওই লেখাটার সাথে সাথে আপনার বলার সাথে আমরা চোখ ধরতে পারি আসলে কোন জায়গাটায় পড়ছেন। আচ্ছা তাহলে দেখি কোনটা দেওয়া যায়। বিকজ ৭১-এর দিনগুলির উপরে তো আপনার বেশ ভালো আলোচনায় আছে। সত্য কথা। এটা একটা ভালো আলোচনা আছে। আমার কাছ থেকে ৭১-এর দিনগুলির উপরে আর একটা আলোচনা আছে, ভালো আলোচনা, ওটাও দাঁড়ায়। একটা জিনিস তো খেয়াল করছেন, আমার কাছে কিন্তু মানে সাহিত্যের মোটামুটি সব রকমেরই আলোচনা আছে। আগে একটা এটা দিই, একটা জি দিকের নাম্বার দুটো হচ্ছে না তো এ করা বাবু কি রে আও নাই তোমার ক্লাসের ওপর না নাই তোমার স্যার তো কথা বলতেছে না, স্যার একটু দেখতেছে। দেখি কেমন উঠলো এবার। ক্লাস না বাবা রাত্রি মেসেজ দিচ্ছে সবাই ক্লাসে জয়েন, রাত্রি ক্লাসে আছে। ও জয়েন করছে। স্যার মাত্র জয়েন করছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওই জন্য আর কি একটু নেত্রী হয়ে গেল না। না স্যার, মানে অনেক সময় এরকম হয়, ভুলে যাই যে ক্লাস আজকে 11টা বা এরকম, কিন্তু কেউ মেসেজটা দিলে সবার চোখে পড়ে যে না ক্লাস চলতেছে বা ক্লাস হবে। এই জন্য আপনাকে আমরা নোবেল প্রাইজ দেবো। থ্যাংক ইউ স্যার। দিলাম ৭১-এর দিনগুলির উপরে আলোচনা। এইটাই আজকে একটু দেখি। এরপরে আরো চমৎকার একটা আলোচনা আছে, এই যে নিরিখ বলে, নিরিখ এটা অনেক আগের, এগুলো আপনারা পাবেন না। এগুলো আপনার এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক আগের একটা জার্নাল। এইখানে এটা আলোচনা আছে। এগুলো তার এখন পাওয়া মুশকিল, আমার সংগ্রহে ছিল তো, তাই আর কি আপনাদের দেওয়া যাবে, ওটা দিয়ে দেবো। আর আজকে একটু শুরুটা করি, তার আগে দেখে নাও। চমৎকার করে একেবারে, এটা হচ্ছে মূল বইটা, মূল বইটাও আমার কাছে আছে। ১ মার্চ ১৯৭১ থেকে শুরু হয়ে একেবারে টানা
17 ডিসেম্বর পর্যন্ত দারুণভাবে এটা আলোচনাটা করা আছে। মানে প্রত্যেকটা দিনের মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9.5 মাসের দলিল 71 দিনগুলি জাহানার ইমাম। আমি একটা অংশ পড়ব আজকে, আপনার প্রথমটা পড়ে একটু। পয়লা মার্চ সোমবার 1971, এটা অংশটা পড়ি। আজ বিকেলে রুমে ক্রিকেট খেলা দেখে তার বন্ধুদের বাসায় নিয়ে আসবে হামবার্গার খাওয়ানোর জন্য। গোসল সেরে 12টার দিকে বেরোলাম জিন্না এভিনিউয়ের পূর্ণিমা স্ন্যাক বার থেকে ডিনার রোল কিনে আনার জন্য। 2 ডজন ডিনার রোল কিনে সোজা চলে এলাম বাড়ির কাছে নিউ মার্কেটে। গত 2 সপ্তাহ ধরে প্রায় বিভিন্ন দোকানে খোঁজ করি পূর্ব পাকিস্তানের তৈরি সাবান, তেল, টুথপেস্ট, বাসন মাজা পাউডার, কিন্তু পাই না। এইমাত্র ইভা বাসন মাজা পাউডারটা এখানকার তৈরি। বলা যেতে পারে সবেধন নীলমণি। পিয়া নামের এক ঢাকাই টুথপেস্ট বাজারে বের হব করে এখনো বের হতে পারছে না। আল্লাহ মালুম কি কঠিন বাধার জন্য। বাড়ি ফিরতে ফিরতে 1:30। দরজা খুলে দিয়েই বারেক জানালো সবারে ফোন করেন আম্মা, খাবার দাবার কিন্না রাখতে কইছে। কই জানি গন্ডগোল লাগছে। গন্ডগোল লাগতেই পারে। গত 2 মাস থেকেই তো ঢাকা তপ্ত কড়াই হয়ে রয়েছে। অফিসে ফোন করতেই শরীফ জানালো প্রেসিডেন্ট ইয়াহিয়া বেলা 1টার সময় রেডিওতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে শহরের সব জায়গায় হইচই পড়ে গেছে। লোকেরা দলে দলে অফিস আদালত ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। স্টেডিয়ামে ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেছে। ওখানকার সব দর্শক স্লোগান দিতে দিতে মাঠ থেকে বেরিয়ে পড়েছে। এখানে মতিঝিলে তো দারুণ হইচই হচ্ছে চারিদিকে। কেন নিউ মার্কেটের দিকে কিছু দেখনি? আমি হতভম্ব হয়ে বললাম ওই সময়টা আমি পেছন দিকের দোকানগুলোই ছিলাম, ঠিক খেয়াল করি। তখনকার লোকেরা হয়তো এখনো শুনে ওঠেনি। তারপরে চেঁচিয়ে উঠলাম রুমি জামি যে স্টেডিয়ামে। শরীফ বলল চিন্তা করো না, ওরা বেরিয়েই আমার অফিসে এসেছিল। জামিকে এখানে রেখে রুমি ওর বন্ধুদের কাছে গেছে। শোনো, বেশ গোলমাল হবে। এখানে অলরেডি মিছিল বেরিয়ে গেছে। বাইতুল মোকাররম, স্টেডিয়ামের দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে খবর পেলাম। গোলমাল বাড়লে কারফিউ দিয়ে দিতে পারে। ঘরে খাবার দাবার আছে কিছু? না থাকলে এক্ষুনি কিনে রাখো।
তখনই আবার বেরোলাম। এলিফ্যান্ট রোডে উঠতেই দেখি দুপাশের ছোট ছোট দোকানগুলোতে লোকজনের অস্বাভাবিক ভিড়। সবাই ঊর্ধ্বশ্বাসে কেনাকাটা করছে, দোকানিরা দিয়ে সরাতে পারছে না। আমিও 2-3টে দোকান ঘুরে দুধ, ব্যাটারি, দেশলাই, মোমবাতি, গুঁড়ো দুধ, চানাচুর, টোস্ট বিস্কুট এসব কিনলাম। বাড়িতে এসেই বারেকের হাতে খালি কেরোসিনের টিন আর সুভানের হাতে খালি বস্তা ধরিয়ে পাঠিয়ে দিলাম কেরোসিন আর চাল কেনার জন্য। এসব করতে করতে শরীফার জামি এসে গেল অফিস থেকে। প্রায় 3টা বাজে। টেবিলে বেডে রাখা খাবারের ঢাকনা তুলে খেতে বসে জিজ্ঞেস করলাম, আর খবর কি? শেখ মুজিব হোটেল কুরবানিতে প্রেস কনফারেন্স ডেকেছেন। আসার সময় দেখি হোটেলের সামনে 3টে রাস্তায় একেবারে মেইন রোড পর্যন্ত লোকে ঠাসা, সবার হাতে লোহার রড আর বাঁশের লাঠি। অফিস থেকে বেরিয়ে দৈনিক পাকিস্তানের দিক দিয়ে গাড়ি নিতে পারলাম না ভিড়ের চোটে। শেষে গভর্নমেন্ট হাউসের পাশের রাস্তা দিয়ে বেরিয়ে গুলিস্তান ঘুরে এসেছি। রুমি এখনো ফেরেনি। এবার আমি শান্ত স্বরে বললাম, এই হইচইতে কোথাও আটকে গেছে মনে হয়। খেলার শেষে বন্ধুদের নিয়ে হামবার্গার আবার খেতে আসা কথা। এখন খেলা যখন বন্ধ হয়ে গেছে, হয়তো আগেই আসবে। 4টে বাজবো, 5টা বাজবে, রুমির দেখা নেই। সাড়ে 4টার মধ্যে 2 ডজন হামবার্গার বানিয়ে আভনয়ে মৃদু গরমে রেখে দিয়েছি। 4টে বাজলো, সন্ধে পেরিয়ে রাত এসে গেল। রুমে এলো 8টারও পরে। একা বিকেল সন্ধে বাগানে পায়চারি করতে করতে আমার উপর উদ্বেগ দানা বাঁধছিল মনে। রুমিকে দেখেই রাগ আবার ঝাঁপিয়ে এলো সামনে। রুমে আত্মরক্ষার ভঙ্গিতে 2 হাত তুলে মুখে হৃদয় গোলানো হাসি ভাসিয়ে বলল, আগে শোনো তো আমার কথা। কত কি যে ঘটে গেল এক বেলায়। সবকিছুর স্তূপ নিউজ এখনই দিতে পারে তোমায়, নাকি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করবে খবর কাগজের জন্য? আমি হাসি চেপে ভ্রুকুটি বজায় রেখে বললাম, কি তোমার স্তূপ নিউজ শুনি? অনেক অনেক, একেবারে গোড়া থেকে বলি। 1টার সময় স্টেডিয়ামে ছিলাম, অনেক দর্শকই সঙ্গে রেডিও নিয়ে গিয়েছিল। অধিবেশন স্থগিত ঘোষণা যেই না কানে যাওয়া, অমনি কি যে শোরগোল লেগে গেল চারিদিকে। মাঠ ভর্তি 40-50 হাজার দর্শক, সবাই জয় বাংলা স্লোগান দিতে দিতে মাঠ ছেড়ে বেরিয়ে পড়ল। আমি জামিলকে আব্বুর অফিসে রেখে ছুটলাম ইউনিভার্সিটিতে। ওখানেও একই ঘটনা। রেডিও ঘোষণা শোনা মাত্রই ছেলেরা সবাই দলে দলে ক্লাস থেকে, হল থেকে বেরিয়ে বটতলায় জড়ো হতে শুরু করেছে। আমি যখন পৌঁছলাম তখনও ছেলেরা পিল করে আসছে চারদিক থেকে। মনে হলো সমুদ্রের এক একটা ঢেউ এসে আশ্রে পড়ছে বটতলায়। তখনই ছাত্রলীগ আর
ডাকসুর নেতারা ঠিক করলো বিকাল 3টায় পল্টন ময়দানে মিটিং করতে হবে। পল্টনে মিটিংটা হলো, 1:30 2টোয় বললো, আর 3টেই মিটিং হলো। মানে সে তুমি না দেখলে কল্পনাও করতে পারবে না আম্মা, এত লোক, এত লোক, ও আল্লাহ রে। কিন্তু মিটিংয়েরও তো আগে কুরবানিতে শেখ মুজিব প্রেস কনফারেন্স ডাকলেন। উনি অবশ্য সকাল থেকেই ওখানে তাদের দলের পার্লামেন্টারি বৈঠক ডেকেছিলেন। ইয়াহিয়ার ঘোষণার 1 ঘন্টার মধ্যে 50-60 হাজার লোক বাঁশের লাঠি আর লোহার রড ঘাড়ে নিয়ে কুরবানির সামনে সবগুলো রাস্তা জ্যাম করে ফেলল। সে কি স্লোগান! পাকিস্তানি ফ্ল্যাগ আর জিন্নার ছবিও পুড়িয়েছে। শেষ শেখ তখনই সাংবাদিকদের ডেকে ঘোষণা দিলেন হরতালের আর 7 মার্চ রেসকোর্সের মিটিং এ। মনটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। শরীফও বলছে কুরবানির সামনে ভিড়ের কথা, তো মুখের বেজার ভাবটা বজায় রেখে বললাম, এত ঝঞ্ঝাটের মধ্যে 2 ডজন হামবার্গার ঠিক বানালাম, কিন্তু তোমার কারো মনে নেই সে কথা, কিন্তু তোদের কারো মনে নেই সে কথা। মনে থাকার জো আছে আম্মা? কি যে খই ফুটছে সারা শহরে। গুলিস্তানের মোড়ে কামানের উপর দাঁড়িয়ে মতিয়া চৌধুরী চারখানা আগুন ঝরানো বক্তৃতা দিলেন না, শুনলে তোমারও গায়ে হলকা লাগতো। সাধেকিয়া আর ওকে সবাই অগ্নিকন্যা বলে। আমি আবার খেতে, এইবার গুল মারছিস তুই একা, এতগুলো জায়গায় এক বিকেলে গেলি কেমন করে? খুব বেশি রকম অবাক হয়ে বলল, খুবই সিম্পল, বন্ধুর হন্ডার পেছনে চড়ে সবখানে টহল দিয়েছি। আমরা কি এক জায়গায় বসে নেতাদের বক্তৃতা শুনেছি নাকি? স্টেডিয়াম থেকে ইউনিভার্সিটি, সেখান থেকে কুরবানি, কুরবানি থেকে গুলিস্তান মোড়ের কামান, সেখান থেকে পল্টন, এমনই করে চরকি করে ঘুরেছি না? সারাদিন খাওয়া হয়নি নিশ্চয়? এই বা খেয়েছে? ওই 1টার আগে যে যা খেয়েছে, চা বিস্কুট, ব্যাস, আর খাওয়া দাওয়া নেই। বাঁশের লাঠি, লোহার রড যে যা পেয়েছে এক একটা ঘাড়ে নিয়ে সবাই রাস্তায় নেমে গেছে। তবে এতক্ষণে টের পাচ্ছি সারাদিন খাওয়া হয়। চল চল আগে খেতে বস, খাওয়ার পর বাকিটা শুনবে। ওই হামবার্গারই দাও আমায়, নষ্ট করে কি লাভ? তোমরাও সবাই ওই দিয়েই রাতের খাওয়া সেরে ফেলো। পুষ্টি শুদ্ধ খেয়েও কি সব পুরনো যাবে? চিন্তা করো না, আমি একাই 6টা খেয়ে ফেলবো। শেখ মুজিব আগামীকাল ঢাকা শহরে, আর পরশুদিন সারা দেশে হরতাল ডেকেছে। 7 মার্চ রেসকোর্স ময়দানে গণজামায়াতের ঘোষণাও দিয়েছেন। জাতীয় পরিষদ অধিবেশন স্থগিতের কি পরিণাম হতে পারে তা নিয়ে বহু রাত পর্যন্ত আলাপ আলোচনা চলল। খাবার টেবিলে বসে রাত প্রায় 12টার দিকে শুতে গিয়েও ঘুম এলো না। অনেক দূর থেকে স্লোগানের শব্দ আসছে, বোঝা যাচ্ছে এত রাতেও অনেক রাস্তায় লোকেরা মিছিল করে স্লোগান দিচ্ছে। কেবল জয় বাংলা ছাড়া অন্য স্লোগানের কথা ঠিক বোঝা যায় না, কিন্তু তবু ওই সম্মিলিত শতকণ্ঠের গর্জন
সমুদ্রের ঢেউয়ের মতো আসছে এসে পড়ছে স্রোতের কিনারে, শির শির করে উঠছে সারা শরীর। গভীর রাতে আধো ঘুমে আধো জাগরণে মনে হলো যেন গুলির শব্দ শুনলাম। এটা হচ্ছে 1900 পয়লা মার্চ এর বর্ণনা। আপনাদেরকে আমার বিশেষভাবে বলা, আমার পক্ষে তো আর সব পড়ে শেষ করা যাবে না। 71-এর দিনগুলি জাহানারা ইমামের, এটি না পড়লে কি আর হয়? পড়বো মাঝে মাঝে, দু একটা করে পড়বো। যেমন 25-এ মাছটা পড়বো, সে এক অসাধারণ। এই জন্য বলি যে একটু একটু করে পড়বেন, দেখবেন খুব ভালো লাগে। এটা তো একটা ইতিহাস, যে কারণে পড়লে ইতিহাস তো আমাদেরই। কি খারাপ লেগেছে? না স্যার, ভালো। এর জন্য ঈশান ফিরে দেখেন। হ্যাঁ, একটু একটু করে পড়লে নিজের দেশ, নিজের দেশের ইতিহাস জানতে তো সকলেরই ভালো লাগে। সকলের ভালো লাগে না স্যার। সকলে লাগে না? না, আমার তো লাগে, আপনার লাগে। সকলের যদি লাগতো তাহলে 71-এ তো এই ভালো লাগার বিপরীত লোক ছিল, এখন ওর সংখ্যা বাড়ছে, কমে নাই। কমেনি, বেড়েছে। জাহানারা ইমাম সম্পর্কে একটু বলি। ওনার জন্ম হচ্ছে 3 মে 1929 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে। তিনি কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে বিএ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পাশ করেন। 1960 সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণীতে বিএড ডিগ্রি অর্জন করেন। ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ডিয়াগো স্টেট কলেজ থেকে 1964 সালে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন। শুধু এইটুকুই দেখেন, জন্ম যার 1929-এ অবিভক্ত বাংলায়, সে মানুষটা কি পরিমাণ যোগ্য হলে আর কি পরিমাণ নিজের নারী সত্তা। এরা তো নারী, সুফিয়া কামাল, জাহানারা ইমাম, এরা কিন্তু নারী। ইন্দিরা গান্ধী, এরা কিন্তু নারী। মাদার তেরেসা, এরা কিন্তু নারী। সেই নারী তো সকলে হয় না। তা নাহলে দেখুন, সেই প্রতিকূল একটা অবস্থা 100 বছর হয়ে আসছে। 2028-29-এ 100 বছর হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, স্বাধীনতার 55 আমরা এসে
পালন করলাম, তাই তো? 26শে মার্চ। এত বছর পরেও প্রশ্ন জাগে, সেই 29 সালে মানুষটি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছে দেশের বাইরে। যে টিচার্স ট্রেনিং কলেজের পাশে আপনাদের ক্লাস, সেই টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনি প্রথম শ্রেণীতে বিএড ডিগ্রি অর্জন করছেন। পশ্চিমবঙ্গ জেলার সুন্দরপুর গ্রাম, যেখানে তার জন্ম, যেটা মুর্শিদাবাদ বাদে অবস্থিত। তিনি লেডি ব্রায়বন কলেজ থেকে বিএড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্য পাশ করেছেন। তার মানে আপনাকে বুঝতে হবে যে সে কিন্তু, আপনি আমি কিন্তু শুনে মুসলমান, কিন্তু তিনি কিন্তু শুনে মুসলমান নন। তিনি সেই সময়ের সঙ্গে বেড়ে ওঠা মানুষ। সময়টাকে তিনি কিভাবে টেনে নিয়ে গেছেন অসাধারণ ভাবে। এটা একটি তার, একটা নারী সেই সময় কত প্রতিকূলতাকে পেছনে ফেলে তাকে ফুটিয়ে তুলেছেন, তাকে জাগিয়ে তুলেছেন। আর আমরা নাই বাবু বললে অনেক কথাই বলা যায়। শিক্ষিকা হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন ময়মনসিংহের বিদ্যাময়ী গার্লস হাই স্কুলে। ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ছিলেন 1966 থেকে 68 পর্যন্ত। থেকে 68 সাল পর্যন্ত টিচার্স ট্রেনিং কলেজে তিনি অধ্যাপনাও করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটে তিনি খণ্ডকালীন প্রভাষকও ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে পরিচালনা করেছেন। খেলাধুলা, নাটক, সমাজ কল্যাণমূলক বিভিন্ন সমিতির সঙ্গে জড়িত ছিলেন। খাওয়াতিন নামে মাসিক পত্রিকা সম্পাদনা করেছেন। দৈনিক বাংলায় কলাম লিখতেন। পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অবদান অসামান্য। তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে 1972 সালে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিষ্ঠা করেন। তাহলে এই যে শাহরিয়ার কবির, এই যে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, যেটা আপনার শাহরিয়ার কবির লাস্ট ছিল, সেটা প্রতিষ্ঠা করলেন কে? এই জাহানার ইমাম। তার বাবার নাম হচ্ছে সৈয়দ আব্দুল আলী, মা সৈয়দা হামিদা আলী, স্বামী হচ্ছে শরীফ ইমাম, যে কারণে তার নাম হয়েছে জাহানারা ইমাম। পুত্র হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি, সাইফ ইমাম জামি, তার 2 পুত্র। তিনি কি কি পুরস্কার পেয়েছে সেটাও বলি। বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার 87, কোমর বুস্তারি সাহিত্য পুরস্কার 88, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 90, নারী গ্রন্থ প্রবর্তনা ক্রেস্ট 1994, আজকের কাগজ পদক
1994, গুণীজন সম্মাননা 1994, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ 1995, ক্রাইস্ট স্বাধীনতা পদক 1997, বেগম রোকেয়া পদক 1998, অনন্যা সাহিত্য পুরস্কার 2001, ইউনিভার্সাল শিল্পী গোষ্ঠী 2001, বাংলাদেশ মহিলা পরিষদ 2011 লাভ করে। এই মহিষী নারী 26 জুন 1994 তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে কি বুঝলেন? একটি বর্ণাঢ্যময় জীবনের অধিকারী ছিলেন তিনি। এজন্য আমি খুব চমৎকার করে একটা জিনিস বলতে পারি, বাঁচলে সিংহের মতো বাঁচুন, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। তার মানে যেখানে যে অবস্থায় যারা আছে শুধু একটা জিনিস বলতে চাই, যে যে কর্মে, যে যেখানে, যে যে অবস্থায়, যে যে দায়িত্বে যেমন করে আছেন, সত্য, সততা এবং নিষ্ঠার সঙ্গে থাকুন এবং স্ব স্ব ক্ষেত্রে, স্ব স্ব কর্মে সকলের প্রতিষ্ঠা পান। অমক স্যার তো খুব ভালো বললেন, ওই কথা না বলে আপনি ভালো বলুন না, সেটিও তো হয়। তাহলে আপনি যদি আপনাকেই নিয়ে যদি 10 জন বলে যে না নাহিদ এই জায়গাটাতে খুব দক্ষ, সেটিও তো হতে পারে। তার জন্য যে জিনিসটি দরকার, অধ্যবসায় এবং টার্গেট, যেটা বলে লক্ষ্য। লক্ষ্য অটুট থাকলে বিজয় সুনিশ্চিত। একটি সুন্দর কথা আছে, যে কথাটি আপনারা জানেন, মা, মাতৃভাষা আর মাতৃভূমি, এই তিনটার প্রতি যে কখনোই শ্রদ্ধাশীল নয় বা নন, সে জাতি দুর্ভাগা জাতি। এই কথাটি এখন কিন্তু পলে পলে প্রমাণিত হয়েছে। তাই যদি না হতো, এত বছর পরে এসে স্বাধীনতার 55 বছরেও আমি বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটা ফোকাসিং দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারিনি। এটি খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। সেই জায়গাটি, ওই রবীন্দ্রনাথের কথাটি মনে রাখুন, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে রব কর্তব্য। তাহলে 71কে মানবেন না, তাহলে দেশটাকে হাওয়াতে জন্মে গেল। আপনি এই সময়ে দাঁড়িয়ে আপনি পাকিস্তানের জন্মদিন পালন করেন ঢাকাতে বসে,
এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু থাকে না। তাহলে একটা জিনিস খুব সত্য এবং সুন্দর, এবং সেটা প্রমাণিত সত্য, তাহলে কি আমাদেরকে যারা স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তারা কি করে আমাদের চেতনার মূল জায়গাতে পৌঁছায়? এটি প্রশ্ন থেকে যায়। সেসব প্রশ্ন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক, আপনারা নামে চেনেন, দেখেছেন অনেকে, রফিকুল্লাহ খান কথা বলেছেন, আমাকে খুব ভালো লেগেছে কথা। শোন, ইতিহাস এমন একটি নির্মম সত্য যা ফিরিয়ে দেয়, যে কারণে ইতিহাস থেকে মুক্তি নেই কারণ, মুক্তি পাওয়ার কোনো পথ নেই। আপনি 71-এর দিনগুলো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। 71-এর দিনগুলো যে চিত্র আমরা এই যে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামে, হ্যালো আমি জি, হ্যাঁ বলুন, হ্যাঁ জি জি বলুন। একটা সেমিস্টার ও তো ওই কোর্সটা সামনের সেমিস্টারে নেবে না। ওর যে কোর্সটা বাকি আছে সেই কোর্সটা সামনের সেমিস্টারে নেবে না। হ্যাঁ, তখন ইন্টার্নশিপ করে নেবে। সেই সময়টাতে ইন্টার্নশিপ করুক, অসুবিধা তো নাই। আচ্ছা, করুক করুক। ওটা একটা সেমিস্টার ডিউরেশন থাকে। জি জি, মানে 3 মাস, যে সময় তা ক্লাস শুরু হয়, যে সময় তা পরীক্ষা শেষ হয়। জি, ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, না 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 না, অসুবিধা নেই। জি জি জি, হ্যাঁ জি জি জি। তাহলে এই যে সেইটাই হারিয়ে দিল। তাহলে এই যে 9 মাস যে রক্তক্ষয়ী যে সংগ্রাম এবং যুদ্ধ, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না, বা এটাকে কখনোই আমরা
এটাকে যারা অস্বীকার করতে চান, আমরা, আপনারা, তারা যেখানে যতই বলি না কেন যে সত্যটি যে সময় আমাদের নিজের হাতের নয়, এটি একটি নির্দিষ্ট আবর্তে চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ায় কত কিছু আসবে, কত কিছু যাবে। ওই সময় ৭১ দিনগুলিতে যারা যুদ্ধ করেছে, যারা সংগ্রাম করেছে, যারা আন্দোলন করেছে, তারা কারা? তারা তো আর মহাকাশ থেকে বা মহাদেশের অন্য কোনো গ্রহের মাধ্যমে পৃথিবীতে এসে আবিষ্কার হয়ে বাংলাদেশকে রক্ষা করতে এসেছে, যুদ্ধ করতে এসেছে, এরকম হয়নি। তারা কারা? তারা আমরা। আমরা কারা? আমরা আপামর সাধারণ মানুষ যারা। তাহলে আমরা যেহেতু যুদ্ধ করেছি, তাহলে আমরা কার জন্য যুদ্ধ করেছি? আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য যুদ্ধ করেছে না? এই দেশটাকে আমাদের করতে চাই, একটা পতাকা আমরা রক্ষা করতে চাই। একমাত্র দেশ বাংলাদেশ, এবং থার্ড ক্লাস মার্ক মানুষ এই বাংলাদেশের মানুষ, যাদের ভিতরে বিদ্যার অভাব নাই, যারা কোনো কিছু জানে না, যারা কোনো কিছু বোঝে না। তাহলে পতাকাটা কার? পতাকাটা কার জন্য তৈরি হয়েছে? পতাকাটা বহন করবে কে? এই মাটিটার ভূখণ্ডটাকে রক্ষা করবে কে? সেটিকে কিভাবে অস্বীকার করতে পারি? আপনি ভাসানের কথা বলবেন, আপনি তাজউদ্দিন আহমেদের কথা বলবেন, আপনি জাতীয় চার নেতার কথা বলবেন, আপনি শেখ মুজিবুর রহমানের কথা বলবেন, আপনি জিয়াউর রহমানের কথা বলবেন। এখানে তো কাউকে বাদ দিয়ে কাউকে ছোট করা, বড় করার সুযোগ নেই। এক একটি স্তরে একটি ভাবনা, এক একজন দৃশ্যমান। স্যার, আমাদের একটা সমস্যা হলো ইতিহাসের জনক আর ইতিহাসের সন্তান। ইতিহাসের সন্তান যখন জনক হতে যায় তখনই ঝামেলাটা পাকায়। কেউ ইতিহাস নির্মাণ করে, আর ইতিহাস কাউকে নির্মাণ করে। যিনি ইতিহাস নির্মাণ করেন আর ইতিহাসের ভিতর দিয়ে যে নির্মিত হয়েছে, সে যদি নিজেকে নির্মাতা দাবি করে, এখানে জটিলতাগুলো পাকায়। এখন আওয়ামী লীগ বলে হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক। কর্নেল ওলি তো এখন নিজে দাবি করছে জাতির জনক। সে তো জিয়াউর রহমানকে অস্বীকার করছে। পাগল, এক এক সময় এক এক কথা বলে। দেখো, আর জামাত তো কোনো কিছুই স্বীকার করেন না। জামাত স্বীকার করলে তো তার অস্তিত্ব থাকে না। যে কারণে দেখুন, আমরা বিতর্কে যাব না, আমরা শুধু একটি জিনিস যদি বলতে পারি, কে কার জাতির জনক আর কে ঘোষক। শুধু একটা জিনিস মনে রাখুন, ৭ই মার্চের ভাষণটা তো বঙ্গবন্ধু দিয়েছিল, এটাকে তো আপনি অস্বীকার করবেন। তার আগে পরে অনেক কিছু নাই, মাল্লা কিচ্ছু না, সব বাদ। বুঝলো ভাই? জি স্যার। ৭ই মার্চের ভাষণটাকে কি আপনি অস্বীকার করছেন? ৭ই মার্চের ভাষণটাকে আবার একটু কলঙ্কিত করার চেষ্টা চলছে। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এখন কেউ সেইটার সাথে আবার একটা ল্যাজ দিতেছে, জয় পাকিস্তানও বলছেন। এইগুলো হয় ইতিহাসের দ্বারাই, এই ইতিহাসকে মুছে দেওয়ার একটা প্রবণতা থাকে সবসময়। পৃথিবীর অনেক ইতিহাসে সেগুলো আছে, একটা শক্তি থাকে। যে করে হোক
আরেকজনের অর্জনকে কলঙ্কিত একটা শ্রেণী থাকে, তার কাজে আরেকটা অর্জনকে কলঙ্কিত করা। এর বাইরে আমরা যেতে পারিনি, এখনো আছি। এটা কবে যাব জানি না। এখন যে কারণে কি চমৎকার করে জাহানারা ইমাম যে জায়গাটা দিয়েছি ছবি তুলে, এটা হচ্ছে জাহানারা ইমামের জীবন বৃত্তান্ত। এবং জাহানারা ইমাম বাংলাদেশের একজন বিশিষ্ট সেবী এবং সামাজিক ব্যক্তিত্ব। এটা তো আগেই বললাম আমরা। দেশের সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের কর্মচঞ্চলতার সাথে তার সম্পৃক্ততা ছিল অত্যন্ত সক্রিয় এবং সমুজ্জ্বল। একাত্তরের দিনগুলি শীর্ষক গ্রন্থটি তার প্রাপ্তি কর্মমুখরতার একটি বাস্তব বর্ণনা একাত্তরের দিনগুলি, এবং শিরোনাম থেকে অনুধাবন করা যায় মুক্তিযুদ্ধের শানিত চেতনার আলোকে গ্রন্থটির দিনলিপি রচিত হয়েছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা যে জিনিসটাকে দেখতে চাই সেটি হচ্ছে এই গ্রন্থটিতে 1971 সালের 1 মার্চ থেকে 17 ডিসেম্বর পর্যন্ত সময়কে গ্রন্থটি কঠোর বাস্তবতায় ধারণ করেছে। দিন তারিখ চিহ্নিত সময়ের সাথে কথা পারম্পর্য ধারাবাহিকতায় বর্ণনা করা হয়েছে। তবে মাঝে মাঝে কয়েকটি তারিখ বাদ পড়েছে। উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাধারা উপস্থাপন করতে গিয়ে এই ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। কারণ প্রতিদিনের ঘটনাপঞ্জি সমান হতে পারে না, সমান গুরুত্ব উজ্জ্বলতা অর্জন করে না। তবু প্রত্যক্ষদর্শীর বিজ্ঞতা ও আহরিত তথ্যের ভিত্তিতে 71-এর দিনগুলি মুক্তিযুদ্ধে উজ্জ্বলতর দলিল হিসেবে বিবেচিত হতে পারে। গ্রন্থটি প্রাত্যহিক দিনলিপি হলেও মুক্তিযুদ্ধকে গভীর তাৎপর্যে ধারণ করেছে। একটা গ্লান্স আমরা একটা ধারণাকে পেলাম। স্ক্রিন রেকর্ড এরকমই সত্যের ভিতর দিয়ে এগোতে হবে, সেটি মিথ্যা থাকবে, সততা থাকবে, সবকিছুর ভিতর দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। থেমে থাকার সুযোগ নেই। স্যার এখানে কি কোনো প্রশ্ন আকারে কিছু দিবেন? সবই তো দিয়ে দিয়েছি, বাকি তো রাখি নাই কিছু। সেটা না, এই ইসে জাহানারা ইমামের 71-এর দিনগুলো থেকে দিয়েছি তো, পাননি? ও তাহলে দেখে নিব স্যার। সবই তো দিয়ে দিয়েছি, বাকি তো রাখি নাই কিছু। ঠিক আছে, তাহলে আমি মনে মিস করেছি বা মনে নেই, এটা হতে হ্যাঁ, পারে। ওই যে আপনার আছে তো, ওই যে সংক্ষিপ্ত আছে, বড় আছে, জাহানারা ইমামের 71-এর দিনগুলিতে বাস্তব অভিজ্ঞতার যে বর্ণনা দিয়েছেন তা লেখেন, একটা আছে বড়র ভিতরে। তারপরে সংক্ষিপ্তর ভিতরে আছে জাহানারা ইমাম সম্পর্কে সংক্ষেপে লেখেন, রুমির শেষ পরিণতি সংক্ষেপে লেখেন। আচ্ছা প্লিজ। আজকে আছে হচ্ছে ফজলু ভাই আছে,
তানিয়া আফরিন আছে, রফিকুল আছে, আমেনা নাই, সানাউল্লাহ আছে, স্বপ্না আছে, জি স্যার। নুসরাত জাহান নাই, আছি স্যার। আছেন? জি স্যার। রাত্রি নাই, আসি স্যার আসি। তারপরে নাহিদ আছে, স্যার 42 স্যার। স্যার নাহিদ 42। হ্যাঁ স্যার নাহিদ 42 স্যার রোল। আসছি, আস্তে আস্তে আসছি। তারপরে ফারিয়া ইয়াসমিন আছে, স্যার 30 আছে 30, স্যার রাকিবুল ইসলাম 30। দিয়েছি তো। হুম, তারপরে রানী মুখার্জি আছে, দিতেছি। তারপরে বলেন 41, আর কে বাদ গেলেন? স্যার নাহিদ 42 স্যার। নাহিদ 42, আর আর সবাই তাহলে ভালো থাকুন সকলে। জি স্যার, আসসালামু আলাইকুম। আপনার মেয়ে কি বলে? স্যার ওর আঙ্গুল ফুটাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।